ভয়ের সংস্কৃতির মধ্যে মানুষ বাস করতেছে। এখানে মনের কথা অনেকেই বলবে না। বিএনপি যদি ইলেকশন হয় কত সিট পেতে পারে? আমি বলবো 280, 270। চিফ অ্যাডভাইজার একটা নিজেই সন্দেহ তৈরি করে দিচ্ছে। তারা যে 2 নাম্বারই যে করবে না তার নিশ্চয়তা কি? দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, এবং আমাদের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সাংসদ নীলুফার চৌধুরী মনি। আপনাদের দুজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, পরস্পরের দোষারোপের মধ্য দিয়ে টানা 18 দিনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে আজ। দেশের ইতিহাসে এই প্রথম জামায়াত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই করছে নির্বাচনে জয় পেতে। এই যখন অবস্থা, তখন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি সংস্থা নির্বাচনী জরিপ করেছে, এবং সেখানে ভোটের জরিপে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জামায়াত থেকে কিছুটা এগিয়ে, কিছুটা না বেশ এগিয়ে রয়েছে বিএনপি। এই পরিস্থিতি এবং দেশের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব। শুরুতেই মাহবুব কামাল ভাই, একটু আসতে চাই, নির্বাচনের বাকি মাত্র 2 দিন, কিন্তু এমন সময় আমরা দেখছি যে বিভিন্ন সংস্থা জরিপ করছে। সেই জরিপে আমরা দেখছি যে জামায়াত থেকে বিএনপি এগিয়ে রয়েছে, এবং 41,500 মানুষের মতামতের উপর ভিত্তি করে 68% মানুষ উত্তর দিয়েছে যে আগামী প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা দেখতে চান। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এমন জরিপ আপনি কিভাবে দেখবেন? যাক, তথ্যগুলি আপনি দিলেন, কারণ আমি জরিপ পড়ি টরি না, আপনার কাছ থেকে শুনলাম। জরিপ পড়ি না কেন, মানে জরিপ যা হয় ঘটনা ঘটে রিভার্স, ঠিক আছে? আমি বলতেছি কেন। এবং এটা অনেকটা আমাদের আবহাওয়া দপ্তরের মতো আর কি। যদি বলে আজ শুষ্ক আকাশ, তাহলে ছাতা নিয়ে বের হবেন, মানে ওই দিন বৃষ্টি হবে। দেখেন, জরিপটা কি? জরিপ হলো, এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ফর্মালাইজড কিউরিওসিটি। অর্থাৎ আমাদের সব ব্যাপারে একটা উৎসাহ আছে না, উদ্দীপনা আছে না, একটা কিউরিওসিটি আছে না? জি। জরিপটা হলো এটাকে একটা আনুষ্ঠানিকতা দেওয়া। আমাদের যে কিউরিওসিটি, যে কী হচ্ছে না হচ্ছে, সেইটা জরিপকারীরা করে কি একটা ফর্মাল রূপ দেয়, আনুষ্ঠানিক কৌতূহল। এটার কোনো বাড়তি কোনো মূল্য নাই। এবং জরিপকে, মানে আমি কোথায় জানি দেখছিলাম যে জরিপ হচ্ছে টু ড্রাইভ এ কার উইথ ক্লোজড আইস, মানে চোখ বন্ধ করে কার ড্রাইভ করার মতো। আমি যাচ্ছি কিন্তু আমি কিছু দেখতেছি না। কিভাবে জরিপ হয় সেইটা বড় ব্যাপার। কিভাবে জরিপ হয়, এইটা কি টিপিক্যাল, মানে প্রতিনিধিত্বশীল? এইটা কি র্যান্ডম, মানে এইটা কি ইনডিসক্রিমিনেটলি জিজ্ঞেস করা হচ্ছে? এইটা কি ফেস টু ফেস বসে কথা বলা হচ্ছে? এটা ফোকাস গ্রুপ আছে, বা এটা রিটেন কোনো কোয়েশ্চেনিয়ার আছে? মানে কীভাবে হচ্ছে জরিপটা, সেইটা কিন্তু বড় ব্যাপার। দেখেন, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইড জরিপের কোনো মূল্য নেই। একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরেন যে ইংল্যান্ডে একবার হয়েছে কি, আপনার সিটিং প্রাইম মিনিস্টার কনজারভেটিভের, সে গ্যালাপ পোল হয় এখানে, গ্যালাপ পোলে দেখলো যে তার কনজারভেটিভ হারতেছে। তখন সে তার সরকারি বাসভবন নাম্বার 10 ডাউনিং স্ট্রিট, ওইটা তো ছেড়ে দিতে হবে নির্বাচনের পরে, তো বাড়ি খোঁজা শুরু করছে। মানে সরকারি বাসভবন ইলেকশনের পরে তো থাকতে পারবে না, বাড়ি খোঁজা শুরু করছে। কিন্তু দেখা গেল যে কনজারভেটিভ জিতে গেছে, জরিপে বলছে কিন্তু হারতেছে। ও জরিপের ফল অনুযায়ী উনি বাড়ি খোঁজা শুরু করছে। মানে এই জরিপ নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না? আমি বলতেছি, শেষ করতে দেন। যেমন ধরেন, একটা 2016 সালে যখন ট্রাম্প এবং হিলারি যখন ইলেকশন করলো, তখন তো সব জরিপ, আমেরিকারও জরিপ টরিপ ইত্যাদি, আমাদের এখানে সব বলতেছে যে হিলারি জিততেছে, বিপুল ভোটে জিতছে হিলারি, ট্রাম্প জিতছে। আমি কিন্তু বলছিলাম ট্রাম্প জিতবে, এটা বাজিও ধরছিলাম। এবং আমাদের দেশে দেখেন 91-এ, এই আমাদের দেশের জরিপগুলো একটু দেখেন আপনি। 91-এ জরিপ হলো যে আওয়ামী লীগ 200-র বেশি সিট পাবে, 220টা এরকম। হ্যাঁ, কী হলো? বিএনপি জিতে গেল। তারপরে 91-এ জরিপ হয়েছিল যে রংপুর থেকে এরশাদ উৎখাত হয়ে গেছে, অথচ আমি এগুলি বাজি ধরছিলাম, জিতছিও আমি। গ্রেটার রংপুরে সব সিট পাইছে জাতীয় পার্টি। এই জরিপের কী মূল্য থাকলো?
সবচেয়ে বড় কথা যেটাকে বলা হয় লঙ্গিটিউডানাল জরিপ আর কি। যেমন ধরেন যে আপনি আজকে জরিপ করলেন না, তো মানুষের মাইন্ড তো শিফট করে, তাই না? তো ওই জরিপটা 2 দিন পরে যে ওরকম থাকবে এমন তো কোনো কথা নাই। যেমন ছোট একটা উদাহরণ দিই, যেমন 91-এ কী হয়েছে, 91-এ আওয়ামী লীগ কেন এত ভোট কম পাইল? একটা বড় কারণ ছিল শেখ হাসিনার লাস্ট ভাষণটা, যেটা মানুষ গ্রহণ করে নাই, যেখানে উনি বলছিলেন যে এক অখ্যাত মেজর আমাদের স্বাধীনতার মানে জিয়াউর রহমানকে অখ্যাত মেজর বলছে, এটা মানুষ মাইন্ড করছে, অনেক ভোট কমে গেছে। তো ভোটের আগে যে জরিপ হয়েছে আর ইলেকশনের 2 দিন আগে শেখ হাসিনার যে ভাষণ, এই দুইটা ভিন্ন সময় না? তারপরে ওই জরিপ দিয়ে এটা বিচার করবেন নাকি? তো শিফট করে মানুষের মন, তাই না? এটা লঙ্গিটিউডানাল জরিপ আর কি। হ্যাঁ, তো এগুলি আছে। ফলে আমি জরিপ দিয়া, মানে জরিপের উপর আমার মিনিমাম কোনো ইয়ে নাই, হ্যাঁ, মিনিমাম কোনো আস্থা নাই। হ্যাঁ, এটা হচ্ছে টু ড্রাইভ এ কার উইথ ক্লোজড আইস। হ্যাঁ, মানে চোখ বন্ধ করে দিয়ে আমি মানে ড্রাইভ করতেছি। আমার যে কৌতূহল, আমার যে কিউরিওসিটি, এইটাকে জরিপকারীর একটা ফর্মাল রূপ দেয়। জাস্ট দ্যাটস ইট। মানে আমরা তো এর আগেও অনেক জরিপ দেখেছি, আপনিও তো দেখেছেন। কোনো জরিপ কি ইয়ে হয়েছে? মানে যদি হয় সেইটা হচ্ছে ইনসিডেন্টাল, এইটা বাই চান্স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু জরিপ অনুযায়ী রেজাল্ট হয়েছে, হ্যাঁ, এরকম বরং সাধারণ মানুষ কখনো কখনো যা বলে সেটা সত্যি হয়ে যায়। এই সমস্ত অর্গানাইজেশন, হ্যাঁ, এগুলো আমার কাছে কোনো মূল্য নাই, আপনারা একটু মূল্য দিতে থাকেন। মানে তাহলে আপনার মানে কথায় বোঝা যাচ্ছে যে এই জরিপ আসলে ভোটে তেমন কোনো প্রভাব ফেলবে না, মানে মোটা দাগে যদি বলতে চাই। এগুলি শুনেন, এগুলি খুব ক্যালকুলেটিভ একটা মেথড টু আপনার মোল্ড আপ ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন। যেমন ধরেন যে ফেসবুকে যে একটা অর্গানাইজড গ্রুপ ইয়ে করে না, ওই যে একই জিনিস বলতে থাকে, হ্যাঁ, কি বট বাহিনী না কি বলে যেন, আমি তো এসব শব্দ ব্যবহার করতে চাই না। তো এটা অর্গানাইজড ওয়েতে সেটা করে। জরিপটাও কিন্তু এক ধরনের পলিটিক্যালি বায়াসড একটা রিপোর্ট, হ্যাঁ, সার্ভে, যেইটা পাবলিক ওপিনিয়নকে মোল্ড করার জন্য ব্যবহার করা হয়। যে হ্যাঁ, জরিপে যেহেতু বলতেছে তাহলে আমি ওখানেই যাই। হ্যাঁ, এটা এক ধরনের, অথবা আরো বিপুল সংখ্যক মানুষ নিয়ে জরিপ করলে হয়তো কিছুটা প্রভাব ফেলতে পারে, কারণ তারা 41,500 মাত্র 41,500 মানুষের উপরে এই জরিপ চালিয়েছেন। সবচেয়ে বড় কথা, আপনি কোন সমাজে জরিপ করতেছেন? এটা তো ভয়ের সংস্কৃতির একটা দেশ এখন। আউট অফ ফিয়ার কেউ কখনো নিজের কথা বলবে, তার মনের কথা বলবে? যে লোকটা মানে আওয়ামী লীগকে ভোট দিতে চায়, নৌকামারকে ভোট দিতে, সে কি বলবে যে আমি আওয়ামী লীগের পক্ষে, বা আমি এই যদি কারোর পক্ষে না? অন্তত এই সময় বলবো। এটা একটা কালচার অফ ফিয়ার, একটা ভয়ের সংস্কৃতির মধ্যে মানুষ বাস করতেছে। এখানে মনের কথা অনেকেই বলবে না। তারপর আপনি কিভাবে প্রশ্ন করতেছেন, হ্যাঁ, এবং আপনার প্রশ্নের ধরন কি, তাকে কতটুকু আপনি নিরাপদ রাখতেছেন, যার সাথে কথা বলতেছেন, এগুলো ম্যাটার করে না? যে আমি আসবো আপনার কাছে পরবর্তী প্রশ্ন নিয়ে। আমি মনিয়াপা আপনার কাছে একটু জানতে চাই যে এই জরিপ নির্বাচনে ঠিক আগ মুহূর্তে এমন জরিপে আপনারা চাঙ্গা অনুভব করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, 2 রকম মানুষ আছে। একরকম মানুষ হলো হুজুগে চলে, বলেন না হুজুকে বাঙ্গাল। আর আরেক রকম মানুষ আছে চিন্তা ভাবনা করে সব কিছু মিলে একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব দাঁড় করায়। তো বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতিটা কিন্তু বাংলাদেশের হাতে নাই। আমি বেশ আপনার এখানেও বলেছি, বাংলাদেশের হাতে নাই। এই রাজনীতিটা যেভাবেই হোক না কেন, এই রাজনীতির পেছনে অনেক রাজনীতি আছে, অপরাজনীতি আছে। সেই অপরাজনীতিকে আপনার স্টাবলিশড করার জন্য কিন্তু নির্বাচনটা হচ্ছে। যদিও আমরা চেয়েছি নির্বাচন, আমরা নির্বাচনের জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করছি, কিন্তু নির্বাচনটা আমাদের হাতে নেই। এখন যাদের হাতে নির্বাচনটা, তাদের খেলার পুতুল অথবা ক্রীড়নকে পরিণত হয়েছে রাজনীতিবিদরা। যে ক্ষমতায় যাবে তারও যেমন লাভ খুব কম দেখছি আমি, যে যাবে না তারও খুব কম লাভ দেখছি আমি। এই বাংলাদেশটা তো অনেক দিনের আপনার ষড়যন্ত্রের জায়গা। সেই 200 বছরের ইতিহাসে 200 বছর গেল কলোনিয়ার থেকে, তারপরে 24 বছর গেল পাকিস্তানের টর্চার থেকে,
তারপরে বাংলাদেশে সময়ে সময়ে অসময়ে সময়ে আপনার স্বৈরাচারের উত্থান হয়, গত 54 বছরে অনেক চড়াই উচ্চাই হয়েছে। গণতন্ত্র আমরা কয় বছর পেয়েছি? হঠাৎ 2-4 বছর এমন করে। তো সেই জায়গায় এখন যেটা হচ্ছে এটা অন্যরকম একটা খেলা। আজ থেকে এই খেলার জন্ম হয়েছে আজ থেকে 25 বছর আগে বা তারও আগে 25 বছর থেকে এটা চলমান। সেই চলমানের যদি জরিপের কথা বলেন তাহলে এই জরিপটা হলো অন্যরকম জরিপ, পর্দার অন্তরালের জরিপ। পর্দার অন্তরালের জরিপ আর খোলা মাঠে ময়দানের জরিপ আপনি একখানে করতে পারেন পর্দার না। অন্তরালের জরিপেও কিন্তু আপনাদের পক্ষে আমরা দেখতে পাচ্ছি যে আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি জরিপের যে ফলাফল সেটা এখানে আবার দুই প্রকারের জিনিস আছে। একটা হলো ভয়ে ভীত হয়ে কথা বলা, আরেকটা হলো নির্ভয়ে কথা বলা। ভয়ে ভীত হয়ে যারা বলে যে হ্যাঁ ওই দলটা এরকম দেখছি, ওই দলটাই বোধহয় ওই দলটাই, মানে সামনে একরকম আপনাকে দেখালো, পিছনে আরেক রকম আপনার জন্য কাজ করলো। তো এই জায়গায় আমি বলতে চাই যে 90-এর যখন 91-এর ইলেকশানে জরিপ কিন্তু এরকম হয়েছিল, নিশ্চয়ই মাহবুব ভাই ভালো জানেন, যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ পতাকা বানানো শুরু করেছিল, স্যুট প্যান্ট বানানো শুরু করেছিল, কে মন্ত্রী হবে কে এমপি হবে, মন্ত্রিত্বে শপথ নিতে গেলে নতুন স্যুট লাগবে, সেইটাই কিনা শুরু করছিল। কিন্তু একটা মাত্র পত্রিকা, তখন মাত্র নতুন শুরু হয়েছে ইনকিলাব, আমরা তখন স্টুডেন্ট, ওই পত্রিকা একটুখানি লিখেছিল যে বিএনপি যেতে পারে। বিএনপি নিজেও মনে করেছিল বিএনপি বিরোধী দল হবে, তো বিএনপি কিন্তু সরকারি দল হয়েছে। তো এইবারের খেলাটা কিন্তু আরও কঠিন খেলা। তো চাক্ষুষ যেটা দেখা যাচ্ছে, বিএনপির সঙ্গে কোনো রকম কারো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার মতো অবস্থা নাই। বিএনপি যদি এক হয় তাহলে শুরু হবে 11 থেকে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে বিএনপি যদি ইলেকশন হয় কত সিট পেতে পারে, আমি বলবো 280, 270, এর নিচে বলবো না। কারণ আমি বলি মেন প্রতিদ্বন্দ্বী তো নাই, যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হতো সেই তো নাই। আমি হিসাব করবো কিভাবে? হ্যাঁ, এবারে নির্বাচনে আমি এই নির্বাচন আগামী পরশুদিন যে নির্বাচন, কিন্তু আমরা তো দেখছি যে মাঠে মানে আমি সেটাই বলছি। এখন যেটা হচ্ছে সেটা একটা ডিজাইন, মেটিকুলাস ডিজাইন। এই ডিজাইনে আপনি ডিজাইনটা এরকম হয়েছে, এটাকে যদি জরিপের মধ্যে ধরেন আপনি ধরতে পারেন, সেটা হলো যে আপনি ভোট পাইছেন 10টা, আপনাকে বোঝানো হবে আপনি 1-0 ভোট পাইছেন, আপনি 0-1 ভোট পাবেন। আপনি 5টা ভোট পাইছেন, আপনারা 5 যোগ করে 10টা হবে না, 55টা ভোট পাবেন। 5 আপনার ডাইনে অথবা বায়ে বসায় দিলেন। তো এটা হলো ডিজাইন, মারাত্মক ডিজাইন। এই ডিজাইনটাই। আর জরিপ যেই জরিপ নিয়ে কথা বলছেন, এগুলো জরিপ আমিও খুব একটা গুরুত্ব দিই। স্ট্যাটিস্টিক্যালি এটার কোনো ওইভাবে ধরে না। জরিপকে সামনে রেখে অ্যাপ্রক্সিমেটলি আগানো যায়, কিন্তু জরিপই মেন কথা না। এবং এইখানে চোখে ধুলা দেওয়ার জন্য 11th আওয়ারে এই ধরনের জরিপ হয়তো দিচ্ছে, বুঝছেন? তো আমি মনে করি জরিপ কোথায় হয় আপনি দেখেন, কে করে জরিপটা। প্রত্যেকটা মানুষ কিন্তু নিরপেক্ষ না, কোনো না কোনো দিকে ধাবিত। সেই লোক যেদিকে ধাবিত সে কিন্তু চাইবে। আপনি কখনো একা একা লুডো খেলছেন কিনা আমি জানি না, দাবা খেলছেন কিনা জানি না, ওইখানে কিন্তু একা একা খেললে আরেকটা 500 আরেকজনকে আপনি বসায় দিচ্ছেন, কিন্তু ফাইনালি কিন্তু আপনি নিজে জেতার জন্য আপ্রাণ চেষ্টা করেন। তখন কিন্তু কিংবা কম যারা খেলা জানে তাদেরকে ব্লাফ দেওয়ার জন্য আপনি কিন্তু এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে করেন। সেইখানে বোঝা যাবে কে জরিপটা করছে। জরিপ যদি যে করে সে যদি কোনো মাইন্ডের হয়, সে ওই দিকেই ধাবিত করে জরিপটাকে। ধরেন এইখানে আমি বলি, আমি লাইক মগবাজার এরিয়ায়, ওইখানে জামাতের অফিস আছে, জামাতের লোকজনের ঘরবাড়ি আছে বেশি, ওইখানে একটা তাদের অবস্থান আছে। এখন আমি যদি সিলেক্ট করি যে আমি মগবাজার এরিয়ায় জরিপ করবো 40,000 লোকের, তো 40,000 লোকের 30,000 লোকের ওদের কিন্তু বাড়িঘর আছে, ওইখানে ফ্ল্যাট কেনা আছে। ওইখানে কি বলবে আপনি নিজেই অনুমেয়। আপনি যদি মনে করেন যে বিএনপি বস্তি আছে, আমি বিএনপি পল্লী আছে,
আমি বিএনপি পল্লীর আশেপাশে জরিপ করি। তো এই যে এই জায়গাটায় কে জরিপ করছে, কোথায় জরিপ করছে এবং কেন জরিপ করছে? জরিপটা যদি হয় ব্লাব দেওয়া, তাহলে একরকম জরিপ হবে। জরিপটা যদি হয় আমার পক্ষের লোককে টেনে আনা, মানুষকে ভয় দেখানো, তাহলে একরকম জরিপ হবে। জরিপটা যদি হয় যে যেই আসুক আমি নিরপেক্ষ ব্যক্তি, আমি নিরপেক্ষতা চাই, তাইলে আপনি কিন্তু যেটা বলতে চাচ্ছেন যে 41,500 মানুষ কোন দলের বা মতের এরিয়া বেস ডিপেন্ড করে। আপনি যে কোনো জায়গায় যাবেন, আপনি শিক্ষিত তারা তো এলাকার পুরো একটা দেশে- জরিপ পাবেন, শিক্ষিত এলাকায় শিক্ষিত মানুষগুলোর ওইখানে একটা জরিপ পাবেন, আপনি অশিক্ষিত মানুষের ওইখানে একটা জরিপ পাবেন, আপনি যারা পঞ্চায়েতকে মানে তাদের ওইখানে একটা জরিপ পাবেন। এখনো কিন্তু পঞ্চায়েতের লোক অনেক এলাকা আছে যে আমি বুঝতে যে পারছি নেতা, যে- দলনেতা যাকে বলবে তাকে ভোট দিবে। যেখানে যার ঘাঁটি সেখানে নির্বাচন তো জরিপ আপনি চালালে এই জায়গা জরিপটা ওই কোথায় ধরনের হচ্ছে, ফলাফল আসবে। কিভাবে হচ্ছে, এটা একটা ব্যাপার। ফোকাস গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে Very important. আমি আসবো আপনার কাছে আরো একবার। মাহবুব কামাল ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মনিয়াপা যেটা বলছিলেন যে এটি একটি ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচন হচ্ছে কিনা, এমন একটা শঙ্কা কিন্তু তিনি প্রকাশ করেছেন। গাণিতিক বিষয় দিয়েও কিন্তু তিনি বুঝিয়েছেন। আসলে এটা কি চোখে ধুলা দেওয়ার মতো এক ধরনের জরিপ কিনা, বা ম্যাটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন পেতে যাচ্ছে কিনা না জাতি? না, ওটা তো আমি আগের টার্মে তো বললামই যে জরিপের উদ্দেশ্যই থাকে, যারা আমাদের এখানে তো অনেস্ট ক্রেডিবল প্রতিষ্ঠান পাওয়া খুব মুশকিল, তাই না? আমাদের এখানে গ্লোবালি এটা দাঁড়ায় গেছে। যাই হোক, তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা পারপাস থাকে, হ্যাঁ, একটা কি বলে তাদের কোনটা কি পার্সু করবে তারা, এটা থাকে। আচ্ছা, একটু অন্য একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। বিষয়টি হচ্ছে এই জামায়াত এবং বিএনপি দু দলই কিন্তু কিছুদিন আগে ইশতেহার ঘোষণা করেছেন। সেই ইশতেহারে একজন নাগরিক হিসেবে আপনি কি পেলেন এবং কি পেলেন না? মানে কত কথা না, কত প্রতিশ্রুতি, কত জ্ঞান। মানে আমার এক বন্ধুর কথা মনে পড়লো, সে আমাকে একদিন বলছিল, সেই ইউনিভার্সিটি জীবনে, বলে দেখ এই যে বিদ্যাসাগর হইল, মানে কি পড়ে সাগর হইল? তখন তো রবীন্দ্রনাথ বিকশিত হয় নাই, তখন হেমিংওয়ে ছিল না, টি.এস. এলিয়ট ছিল না, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তো যত মানে রিডিং মেটেরিয়াল বাড়ছে অনেক, এগুলি না পড়ে উনি বিদ্যাসাগর হয়ে গেলেন। আর আমরা যে এত পড়লাম, আমাদের কেউ বিদ্যাপুকুরও বলে না। হ্যাঁ, উনি এত সামান্য কিছু পড়ে বিদ্যাসাগর, আমরা এত কিছু পড়লাম, হেমিংওয়ে পড়লাম, এই কিনা বলে টি.এস. এলিয়টের কবিতা পড়লাম, তো এইটা পড়লাম সেইটা পড়ে, যেগুলো ওই সময় ছিল না, আমাদেরকে বিদ্যাপুকুরও বলে না। এখন দেখেন কত জ্ঞান যে আমরা পাচ্ছি আর কি, না মানে জ্ঞানের মানে ভান্ডার পূর্ণ করতেছেন সবাই, এত প্রতিশ্রুতি। আরে বাবা, এই যে ডাবল বেতন দিবেন তো আগে নাকি? এই যে গভর্নমেন্ট যে আপনাদের বিপদে ফেলে গেল, পে স্কেল বাড়ায় দিয়ে গেল, এইটা তো এই টাকাটা দিবেন আগে, ডাবল বেতন। তারপর অর্থনীতির অবস্থাটা কি জানেন আপনি? এই অর্থনীতিতে এতগুলি কার্ড আপনি মেনটেন করতে পারবেন? এই অর্থনীতি আমি তারেক রহমান সাহেবকে বলতেছি, এই অর্থনীতিতে আপনি বিদেশ গমনোচ্ছুদের 10 লাখ টাকা করে লোন দিতে পারবেন? বলতেছেন তো, যেখানে যাচ্ছেন সেখানে, এখানে মেডিকেল কলেজ তো, এখানে ইপিজেড তো, এখানে এইটা বলতেছেন, অথচ আপনি অর্থনীতির অবস্থাটা জানেন না কি অবস্থার মধ্যে আছে এটা। হ্যাঁ, আগে বেতনটা দেন, ডাবল বেতনটা দেন না, তারপরে আর বুঝবো। দেখেন, আমি একটা উপমা দিচ্ছি আমি কয়েকদিন যাব, সেটা হচ্ছে প্রতিশ্রুতি হচ্ছে ক্লাউড, মেঘ, আর বাস্তবায়ন হচ্ছে বৃষ্টিপাত। প্রমিস ইজ এ ক্লাউড অ্যান্ড রেইনফল ইজ এ ইমপ্লিমেন্টেশন। যে ক্লাউডের, যে মেঘ থেকে বৃষ্টি পড়ে না, সেই মেঘ তো আরো বিপজ্জনক। তো এই যে পুঞ্জ পুঞ্জ মেঘ, হ্যাঁ, ইয়ে করতেছে, এই পুঞ্জ পুঞ্জ মেঘ থেকে বৃষ্টি হবে, বাস্তবায়ন হবে? খামাখা কথা বলে লাভ কি? সেটা আসলে মানে চ্যালেঞ্জ হয়ে যাবে কিনা? চ্যালেঞ্জ হয়ে যাবে। দেখেন, আমি বলি, মানে এটা কাউকে আমি মিন করে বলতেছি না, মানে কেউ যেন মাইন্ড না করেন। পলিটিক্স ইজ দ্য অনলি প্রফেশন ওয়্যার ইউ ক্যান লাই, ইউ ক্যান চিট, অ্যান্ড ইভেন ইউ বি এ রেসপেক্টেড। একটা মাত্র প্রফেশন যেখানে আপনি মিথ্যা বলবেন, প্রতারণা করবেন, তারপরও আপনাকে সম্মান করবে লোকে। হ্যাঁ, এইটা হচ্ছে একমাত্র প্রফেশন। মিটিং করেন, লাখ লাখ লোক হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি মিথ্যা বলতেছেন। আমি কাউকে মিন করতেছি না, আমি জেনারেলি বলতেছি, মিথ্যা বলতেছেন, প্রতারণা করতেছেন,
and you are being respected. এখন হয়েছে কি জানেন, এখন মানুষ কিন্তু অনেক বুঝে গেছে, বুঝছেন, মানে পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট, হ্যাঁ, যে এ ফিউ পিপুল বা যারা ধরেন যে রাজনৈতিক দলের কর্মী সমর্থক তারা ইনভলভ হচ্ছে পলিটিক্সে। দি লার্জ মেজরিটি, দি ভাস্ট মানে মেজরিটি, এরা কিন্তু এখন ইনডিফারেন্ট, এরা এখন উদাসীন হয়ে পড়ছে, হ্যাঁ, মানে পলিটিক্স হ্যাজ বিকাম সো করাপ্ট। হ্যাঁ, যারা ওয়ার্কার সমর্থক তারা দেখবেন ইনভলভ, তারা স্লোগান দিচ্ছে, কারণ দল ক্ষমতায় আসলে তো রাষ্ট্র আমার করায়ত্ত, দল ক্ষমতায় আসলে তো আমি তদবির করে কোটি কোটি টাকা বানাইতে পারবো। সুতরাং তারা ঝুঁকি নিচ্ছে, তারা করতেছে। আর সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন মাহবুব ভাই, একটি বিষয় নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে, সেটি হচ্ছে তারেক রহমান যে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে সেই প্রতিশ্রুতির অনেকগুলোই কিন্তু এখনো চলমান, বাস্তবায়ন হয়েছে। যেমন তিনি বলছেন যে মাতৃত্বকালীন ছুটি দেবেন সবেতনে 6 মাস, এটা তো এখনো চলছে। তারপর ফ্যামিলি কার্ডের কথা বলছে, শেখ হাসিনা তো টিসিবি কার্ড করে দিয়ে গেছে। তারপরে যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে বলতেছেন উনি মেডিকেল কলেজ, দিনাজপুরে আম নাকি তিনি, তারপরে বলতেছেন যে এখানে কি সয়াবিন চাষ হয়, অডিয়েন্স থেকে বলতেছে যে না এখানে সয়াবিন চাষ হয় না। হি ডাজন্ট নো ইভেন যে মানে কোথায় কি তাকে যারা এই ধরনের স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তারা আসলে, হ্যাঁ, তার দোষ নাই তো, তাকে তার তো দোষ নাই। তারপরে দেখেন অবাস্তব কতগুলি জিনিস। হ্যাঁ, আমি জামাতের কথা, বিএনপি তো বললাম, জামাত দেখেন আপনি 8 ঘন্টার কাজ আপনি কমাই দিবেন না, 5 ঘন্টা করবেন, এবং কোত্থেকে টাকাটা দিবেন? রাষ্ট্র থেকে, মানে রাষ্ট্রের তহবিল থেকে তো দিবেন নাকি, আপনার তো আর নিজস্ব পকেট থেকে দেওয়া হবে না। তো এখন কেন ভাই মানে তাকে এই দয়া দাক্ষিণ্য দেখাইতে হবে? এটা কি তাদের জন্য মর্যাদা? ইজ ইট এ পিট মানে মানে কি বলে যে গ্রেসফুল লাইফ? এটা কি একজন বেকারের জন্য এটা কোনোভাবে সম্মানের এটা হইতে পারে? আপনি তারা কাজ করবে, কাজের বিনিময়ে তারা টাকা নিবে, হ্যাঁ, কেন এই দরদটা কেন? আপনাকে এত দরদি হইতে দরকার নেই তো, তাদের কাজ করতে দেন, তারা করুক। এবং এই যে কত দেখেন সৌদি আরবের নারীদের এখন অবস্থা দেখেন, তারা ড্রাইভ করতেছে, ঠিক আছে, তারা কনসার্টে যাচ্ছে, হ্যাঁ, ও মানে ইসলামের কি বলে যে আতুরঘর যেখান থেকে ইসলামের জন্ম হয়েছে সেখানের অবস্থায়, আর আমরা এখানে মানে, এবং যখন কিছু বলবেন, হ্যাঁ, যখন মানে হয়েছে কি, পলিটিশিয়ানস হ্যাভ এভরি সলিউশন ইন দেয়ার পকেট, তাদের পকেটে সব ধরনের সব সমস্যার সমাধান আছে। যখন এইটা প্রশ্ন করবেন তখন আরেকটা উত্তর বাইর করবে, হ্যাঁ, তারপরে মানে স্ববিরোধী কথার আপনি যখনই প্রশ্ন করবেন তখন মানে এমন একটা উত্তর দিবে, হি হ্যাজ গট এ সলিউশন ইন হিজ পকেট, কোনো অসুবিধা নেই, আপনার সব প্রশ্ন উত্তর দিয়ে দিবে সে, বুঝছেন? তো ফলে এই জায়গায় চলে গেছে আমাদের রাজনীতিবিদরা। কি করবে? এই যে ডেস্টিনি, এই আয়রনি, হ্যাঁ, আমাদের মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, তো এবং নারীদের অবস্থা দেখেন, আমি কোন টকশো বলছি, আমার এলাকায় না, পাটগ্রামে, ব্লাউজ কেনার টাকা নাই, শাড়ি কোনো রকমে বেচায়, ভোর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাথর ভাঙতেছে, অনলি টু লিড হার লাইভলিহুড, জীবন নির্বাহের জন্য পাথর ভাঙতেছে। হ্যাঁ, এবং সে টায়ার্ড হয়ে যাচ্ছে, সে বিড়ি খাচ্ছে। এই যে সে বিড়ি খাচ্ছে, হ্যাঁ, এটা তো আপনি তো ফতোয়া দিতেই পারেন যে এ বিড়ি খাচ্ছে, এ তো অন-ইসলামিক, কিন্তু ওই বিড়িটা যে তার জন্য একটা রিল্যাক্স, হ্যাঁ, সারাদিন সে কাজ করতেছে, কি করবেন আপনি? হ্যাঁ, আমি বলতেছি না যে বিড়ি খাওয়াটা এখানে মানে মানে ক্ষতি, মানে এটা ভালো বা এটা মানে করা উচিত না, এটা করা উচিত, এটা বলতেছি না, কিন্তু কত এই যে তার লাইফের স্টাইলটা আপনি চেঞ্জ করে দিবেন, তাহলে সে খাবে কি? ওকে তো আপনি ওর তার 5 ঘন্টা 3 ঘন্টা 8 ঘন্টা বলতে কিছু, ও তো সারাদিনই পাথর ভাঙতেছে, তাই না? কত টাকা পাচ্ছে সে আর কি। ওর এখানে তো চাকরির বেতনের মতো না। আর নারী সমাজ বলতে কি আপনার শুধুমাত্র এই যে সরকারি কর্মচারীরা? নারী সমাজ বলতে এটা বোঝায়। আর এই 5 ঘন্টা করলে কতগুলি জিনিস, এই হেলথ সেক্টরটা বিপদে পড়ে যাবে। হেলথ সেক্টরে নারীরা যদি, আর কে নারীদের এমপ্লয় করবে? বেসরকারি 5 ঘন্টা যদি করা হয় তাহলে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তো সেখানে না, এটা যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে বললাম না, এভরি সলিউশন ইন দেয়ার পকেট, বলবে আমরা তো সরকারি কর্মচারীদের, সরকারি নারীদের কথা বলছি, কিন্তু ওদের কথা বলছি। শুধু কি সরকারি নারীরাই আছেন আমাদের? আচ্ছা, তা এটা একটা বৈষম্য না? ধরেন সরকারি নারীদের জন্য, সরকারি কর্মচারী যে নারী তাদের জন্য একরকম, বেসরকারিদের জন্য একরকম, এটা ইট লুকস অড, এটা একটা ডিসপ্যারিটি হয়ে গেল না, তাই না?
তো ফলে এগুলো কি, আমার কথাটা হচ্ছে যে এক মেয়ে আপনার করছে, স্ট্যাটাস দিছে যে আমাদের যে মা বোন বলেন, আমরা তো আপনাদের আব্বু আর ভাই বলি না, হ্যাঁ, আমাদের প্রতি এত দরদ কেন আপনাদের? হ্যাঁ, তো ফলে আমার তো কথা, দরদের কিছু নাই। ধর্মমতে নারীদের যা অবস্থান আছে সেটা ঠিক থাকবে। ধর্মকে অপব্যাখ্যা করার তো কোনো দরকার নাই। হ্যাঁ, ধর্মমতে যা আছে তা থাকবে, এবং তাদের কাজের ক্ষেত্রে মানে তাদের ফ্রিডম থাকবে, তাদেরই থাকবে, নিজস্ব চয়েস থাকবে, এবং হ্যাঁ, প্রণোদনা দেওয়া যেতে পারে। যেমন ধরেন যে আমি একটা বলে নেই, যেমন ধরেন যে প্রেগনেন্ট নারী তারপরে যখন ওই কনসিভ করার পর এটা বলছেন উনি অবশ্য আমির সাহেব, এটা ঠিক আছে, এটা তো সেই সময়টা আপনি একটা প্রণোদনা দিতে পারেন। একটা ডিফিকাল্ট সময় দিতে পারেন। হ্যাঁ, তো কিন্তু আপনি এটাকে একটা জেনারেল রুল করে দেওয়াটা ঠিক হবে না, তাই না? এটা তো এক ধরনের মানে মানসিক চাপের মধ্যে থাকবে না। এটা যদিও টাকা পাবে, কাজ না করে টাকা পাবে, কাজ না করে টাকা পাওয়াটা তো কোনো গ্লোরি না, তাই না? এটা এক ধরনের হীনমন্যতার জন্ম দিবে তাদের মধ্যে। ফলে কিন্তু ওই সময়টা তো তার এটা মানে কাজে থেকে একটু বিরতি নেবার মানে প্রয়োজন আছে একজন। না, ওইটার কথা বলতেছি না তো আমি হ্যাঁ, এটা প্রেগনেন্সির সময়টা বলতেছি না, আমি বলতেছি যে সাধারণভাবে আর কি, সাধারণভাবে যে 5 ঘন্টা এটা কেন, কি কারণে? না, ওনারা বলেছে যে এখন বলছে যে আমরা এটা সব সময়ের জন্য বলি নাই, এটা যখন বাচ্চা হবে তখন কিছু দিনের জন্য এটা বলেছি। তো এটা তো তখন বলে নাই। সেটাই তো এখন কথাটা যদি বললাম না, আপনি যখনই প্রশ্ন করবেন, শুধু আমার জামাত না, বিএনপিকেও একই জিনিস, যখনই প্রশ্ন করবেন তখন একটা অল্টারনেটিভ সলিউশন দিয়ে দিবে আর কি। হ্যাঁ, তো আপনি তাহলে চিন্তা ভাবনা করে বলা উচিত ছিল না? আপনি তো সব কথা চিন্তা ভাবনা করে বলবেন। এই যে যেমন ইলেকশন কমিশন বলতেছে 400, আমি ইলেকশন কমিশন নিয়ে পরবর্তীতে আপনার কাছে আসবো, এবং সব কথাই যে বলা যাবে না এই বিষয় নিয়েও আমি আপনার কাছে প্রশ্ন রাখবো। জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আসতে চাই। সম্প্রতি টিআইবি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, তারা সেখানে দেখিয়েছেন যে গত 17 মাসে 600টি রাজনৈতিক সহিংসতার মধ্যে 550টিতেই বিএনপি জড়িত। ভোটের মাত্র বাকি 2 দিন, সেই নির্বাচনের দিন আসলে কেমন থাকতে চায় বিএনপি? দেখেন, বিএনপি একটা বড় দল। আমি আবারও আপনি জরিপ নিয়ে এসছেন, আমি এই জরিপকেও আমি উইথড্র করলাম। বিএনপি একটা বড় দল, বিএনপি বহুদিন নির্বাচন পায় নাই। বিএনপির মধ্যে অস্বীকার করব না কিছুটা কোন্দল আছে। বিএনপি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে, যেহেতু মাঠে কেউই নাই। এটা অনেকটা আওয়ামী লীগের ওই সময়টা মনে আছে আপনার? আওয়ামী লীগের ডামি নির্বাচনে ডামিরা পাশ করে গেছে তারা, তো বিএনপির স্বতন্ত্ররা দাঁড়িয়েছে। এই স্বতন্ত্র তখনও দাঁড়াতো যদি ওরকম আরও পুক্ত কোনো দল দাঁড়াতো, আওয়ামী লীগ ধরেন বা এরকম যদি হতো, কিন্তু অনেকেই পরে উদ্যোগ করতো, ইলেকশনটা করতো না, যে বেহুদা টাকা পয়সা নষ্ট করব, সময় নষ্ট করব, পাশ করতে পারবো না। এখন কিন্তু তা মনে করে না, এখন মনে করে যে একটাই তো দলের প্রার্থী, এটা যদি আমি ফাইট দিতে পারি, ওরা তো মানুষ ভোট দিবে না, ওর মার্কাটা অন্যরকম, আমরা তো ভোট দিবে, বা ওর মার্কা যতই ধানের শীষ থাকুক আমার অবদান অনেক বেশি। তো এই জায়গাটায় আমি একদম বলতে পারি না আপনাকে 100% যে সমস্যা হবে না, তবে একটা কথা এটাও সত্যি যে আমরা প্রতিদিনই কিন্তু মনে করেছি এই যে সমস্যা আসলো বলে যে কোনো সময় ডিজাস্টার হতে পারে। দেশের চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে একদম শেষ ব্যক্তি পর্যন্ত একই কথা বলেছে, আমরাও বলেছি আপনাদের এখানে আইন শৃঙ্খলার বাহিনীর কোনো আপনার শৃঙ্খলা নাই, প্রশাসন এখানে 2 নাম্বারই করছে, অস্ত্র সমস্ত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, আমরা বলেছি। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে ওরকম বড় ঘটনা ঘটে নাই, 2-একটা ছোট ছোট ঘটনা ছাড়া। তো এইটা 12 তারিখ পর্যন্ত যদি হয়ে যায় খুবই ভালো। আর 12 তারিখ পর্যন্ত যদি না হয়, যে ধরেন ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই করার মতো কাজও হতে পারে আপনার প্রার্থীর লোকজনকে ঢুকতে না দেওয়া, পুলিং এজেন্টদেরকে বের করে দেওয়া, এবং সেই সঙ্গে সরকারের কিছু একটা জিনিস দেখছেন আপনি, হঠাৎ করে কালকে বলা নাই কয়া নাই এমন একটা অবস্থা করলো যে কেউ ফোন নিয়ে ঢুকতে পারবে না। আবার যখন আলটিমেটাম পাইলো যে সন্ধ্যার মধ্যে ঘেরাও দেওয়া হবে, এই করতে হবে, এই করবে, তখন আবার সুসুর করে ঠিকঠাক মতো আসলো। সেটা এসে কি বললো, নির্বাচন দেওয়ার সময় ফোনটা রাখতে পারবে না। তো সেটা না হয় মানে না গেলো, কিন্তু আবার কি বললো, সাংবাদিকরা গিয়ে বিশেষ রুমের কোনো ছবি তুলতে পারবে না। গোপন কক্ষের ছবি তোলাটা আসলে ঠিক কিনা?
আমি গোপন কক্ষেই তো মানে যত কমিশন রকম যেটা সমস্যা বলেছেন হয় যে আচ্ছা আপনি প্রকাশ্য কক্ষে মোবাইল কি ফোন নিয়ে সমস্যা যেতে হয় পারবেন কিন্তু গোপন কক্ষে আমার ছবি তুলতে কথাটা পারবেন না। শুনেন, সাংবাদিক তো ভোট দিতে যাবে না, সাংবাদিক যাবে পর্যবেক্ষণ করতে, ওইখানে গোপন কক্ষে কি হচ্ছে সেটা দেখার জন্য। যদি গোপন কক্ষের অবজেকশন থাকে সেইখানে ছবি তুলতেই পারে তারা। আমরা তো এর আগেও দেখেছি আওয়ামী লীগের আমলে সমানে বইতে একজনে সিগনেচার করছে, একজনে সিল মারছে, একজনে, ওরাই প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে অনেকেই। তো সেটা যে এইবার হবে না তার প্রমাণ কি? যদি হয় তাহলে কি ছবি তুলবে না? তো ছবি তুললে তাহলে অপরাধ যদি হয় তাহলে তো ছবি তুলতে পারবে না। তাহলে জনগণ দেখবে কিভাবে ভিতরে কি হচ্ছে। বিজ্ঞান এই পর্যন্ত উন্নত হওয়ার পরে এমনিতেই ব্যক্তিগত মানুষেরও কোনো প্রাইভেসি থাকে না। আর আপনার রাজনৈতিক প্রাইভেসি আপনি কিভাবে খুঁজেন? রাজনীতিক একজন মানুষ বা রাজনৈতিক একটা দল এমনিই তো তার কোনো প্রাইভেসি থাকার কথা না। সে সব কিছু ওপেন করবে, তাকে মানুষ ফলো করবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক জি। তো তাইলে আপনি কেন গোপন কক্ষের ছবি তোলা বা করা, তারা যে 2 নাম্বারই যে করবে না তার নিশ্চয়তা কি? তাদের ওইখানে যে বলা হচ্ছে যে কোনো একটা দল 40টা ডিসিকে কিনে নিয়েছে। ডিসি হলো রিটার্নিং অফিসার, অল ইন অল। তাহলে আপনি যদি অল ইন অলকে আপনি কিনেন, আপনার একটা ডিসির কাছে সর্বনিম্ন 3টা আসন, সর্বোচ্চ 15টা 12টা 13টা নাকি এরকম আসন থাকে। তো সেই একটা ডিসির উপর কতটা ডিপেন্ড করে আপনি বুঝেন? ওই যে আপনাকে বললাম 1-0 ভোটের 0-1 বানায় দিতে কতক্ষণ লাগে একটা ডিসির? একদমই লাগে না। 2008-এ কিন্তু একটা নীরব অশুভন ভোট হয়েছিল, নীরব। এটা অনেকেই জানে, অনেকেই বলে না। তো এই যে কোথাও কোথাও ব্যালট বাক্স বদল করা, এখনো শোনা যাচ্ছে যে 5টা না 6টা ব্যালট বাক্স নেওয়ার নিয়ম, ওইখানে একটা ব্যালট বাক্স বেশি নিবে, সেটাই আবার ভরা থাকবে। তো এই যে ভরা থাকবে, কথা কিন্তু ছেপে থাকতেছে না, আপনি যতই চাপিয়ে রাখেন কথা কিন্তু কিছু না কিছু বের হয়ে যাচ্ছে। তো এই কথাগুলোই আপনি যদি মোবাইল না ইউজ করেন তাহলে আপনি এই কথাগুলো মানুষ দেখবে কিভাবে? যদি না দেখতে পারে, দেখলেও তো বলে এআই করছে, আর না দেখতে পারলে তো পুরাই আপনার মুখের কথা তাহলে এই যে কোনো দাম আমরা থাকবে না। কিছুদিন আগে যে লক্ষ্মীপুরের একটি ঘটনা দেখেছি যে জামায়াতের একজন কর্মী তিনি সিল, ব্যালট এবং সিল ছাপিয়েছেন, এটা যদি ধরা না পড়তেন তাহলে এগুলো দিয়ে আসলে কি কি করা যেত? শোনেন, বলে না যে 10 দিন চোরের 1 দিন সাধুর। উনার একটা ধরা পড়ছে মানে আরো উনাদের আরো 10 জন 20 জন 50 জন এই কাজগুলো করতেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে আপনার ভোটার হচ্ছে 29,000 সামথিং। আপনার 7 দিনের মধ্যেই আপনার ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে, আপনি সার্চ দিলে দেখতে পাবেন নীলক্ষেতের কোনো একটা দোকানে 80,000 ব্যালট পাওয়া গেল। তো যেখানে ভোটারই হলো তা পাওয়াই গেল 80,000, তার মানে আরো কত ছাপানো হয়েছে আপনি বলেন? তো এই ব্যালট পেপার কারো ঠেকা লাগছে যে নিজের পয়সা দিয়ে ছাপায় ওখানে করবে? ব্যালট পেপার কাজে লাগানোর জন্য ছাপাইছে, যে যেখান থেকে পারছে ওইখান থেকে আপনার ভোটের করছে। আপনি অনেক সময় দেখেন না যে আওয়ামী লীগের সময় অনেক ভোট হইতো যেখানে 100-র উপরে ভোট পাইতো। তো 100%-এ আপনি কি করে? ব্যালট পেপার যতগুলা ভোটার ততগুলাই তো দেয়, তার চেয়ে কিছু বেশি কেন দেয়? যদি নষ্ট হয়, যদি ভিতরে কোনো সমস্যা, পানি পড়ে, যেটাই হোক সেটার কারণে দেওয়া হয়। তো যদি সেটার কারণে দেওয়া হয়ে থাকে, ওগুলো সহ তারা সিল মারছে, একটাও নষ্ট করতে রাজি না। তো একটাও নষ্ট করতে রাজি না দেখে বেড়ে গেছে। তো এইবারও যে এরকম হবে না এর নিশ্চয়তা কি? মানে আপনি শঙ্কা করছেন? আমি একা করছি না, আমার সমাজটাই শঙ্কা করছে। আমরা যারা 2 কলম পড়ার চেষ্টা করি, লেখাপড়া তো করি না, 2 কলম স্টাডি করার চেষ্টা করি, তাদের কাছে এই রাডারে ধরা পড়ছে। তাহলে অন্যদের কাছে যারা বেশি পড়ে, যারা বেশি করে, তাদের কাছে তো আরো অনেক খবর আছে। জি, আমি আসবো আপনার কাছে আরও একবার। মাহবুব কামাল ভাই একটু আসতে চাই, যেমনটা বলছিলেন আপনি ইলেকশন কমিশনের কথা, আমরা তো দেখছি যে বেশ কিছুদিন ধরে ইলেকশন কমিশন নানাভাবে সমালোচিত হচ্ছেন তাদের সিদ্ধান্তের কারণে। গত শেষ সিদ্ধান্তের কথাই যদি আমি বলি, মোবাইল ফোনের একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচিত হয়েছে। মানে এই ইলেকশন কমিশনের ধারা একটি সুষ্ঠু নির্বাচন পেতে যাচ্ছে কিনা বা তারা করতে পারবে কিনা? আপনি একটা সিদ্ধান্ত শব্দটা ব্যবহার করছেন না, আমার স্ট্রাইক করলো। সেটা হচ্ছে যে আপনি কি বা মনিয়াপা কি, আপনি হচ্ছে ইউ আর নান বাট ইয়োর ডিসিশনস। আপনি জীবনে যে সিদ্ধান্ত নিছেন, ভুল খারাপ ভালো শুদ্ধ, এইটার সমন্বয় যা হয়েছে সেটাই আপনি।
মুনিও সবাই আমরা তাই, উই আর নান বাট আওয়ার ডিসিশনস, আমাদের সিদ্ধান্তই আমরা। এবং বলা হয়ে থাকে যে উই স্টার্ট ফ্রম জিরো অ্যান্ড ডিসিশনস মেক আস হিরো। আমরা জিরো থেকে শুরু করি, সিদ্ধান্তগুলো আমাদের হিরো বানায় যদি আমরা পজিটিভ সিদ্ধান্ত নিই। যে নির্বাচন কমিশন একটা সকালে সিদ্ধান্ত নিয়ে বিকালে পাল্টায় ফেলে, হ্যাঁ, তো সেইটা যে মানে কী ধরনের মানে কি বলে যে মেরুদণ্ড সম্পন্ন কী বল প্রতিষ্ঠান, এটা তো বোঝাই যায়। দেখেন সিদ্ধান্তগুলো কি, পর্যবেক্ষক নিয়ে কী সিদ্ধান্ত দেখছেন আপনি? পর্যবেক্ষক একটি মানে প্রতিষ্ঠানকে নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠানকে 10,000 পর্যবেক্ষকের কার্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, সেইটা মানে এই সংগঠনের মানে কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো ট্র্যাক রেকর্ড নাই, এটা অফিসও নাকি নাই, একটা ছোট রুম কোথায় নিজস্ব বাসার ভেতরে যতটুকু আমরা খবর পেয়েছি সংবাদ মাধ্যমে, এবং তাদের কোনো এক্সপিরিয়েন্সই নাই, তাদেরকে 10,000 উপরে দিয়ে দিয়ে। তার মানে কী কারণে? এটা নিশ্চয়ই ইলমোটিভ, হ্যাঁ, ইলমোটিভ না এটা। তো ফলে এই জিনিসগুলো সন্দেহটা কেন জাগতেছে মানুষের মধ্যে? যেমন চিফ অ্যাডভাইজার একটা নিজেই সন্দেহ তৈরি করে দিয়েছেন। উনি বলতেছেন যে এনসিপি হলো ওয়েল প্ল্যান্ড একটা অর্গানাইজেশন, এরা জিতবে এবং এতে মন্ত্রী হবে। তাহলে তো বোঝাই যাচ্ছে যে গভর্নমেন্ট বায়াস। তো গভর্নমেন্ট যদি বায়াস হয় তাহলে নির্বাচন কমিশনের ঘাড়ে কয়টা মাথা যে চিফ অ্যাডভাইজারের মানে ইচ্ছাকে মানে সাবসাইড করবে বা এটাকে ওভারলুক করবে? কয়টা মাথা আছে নির্বাচন কমিশনের? ফলে এই জিনিসগুলো সন্দেহ তো ভাই তারাই, আমরা তো সন্দেহ করতে চাই না, আমরা ভাই সাদা দিলের মানুষ। আমাদের সাদা দিলে যদি আপনারা এই ধরনের সন্দেহ ঢুকাই দেন, তারপরে বলেন যে মানে আমরা ডিস্টার্ব করি, এই করি সেই করি। তো ফলে দেখেন এগুলো কি, আপনি দেখেন ইন্টারেস্টিং, এই সার্জিসের বিরুদ্ধে শোকজ করছে না, ওই যে তরুণ বানাইছে, ওটা তো আরপিও ভঙ্গন করছে, তাই না? তো এই শোকজের কোনো আছে, ফলো আপ আছে? আপনি যে আরপিও লঙ্ঘনের শাস্তি দিতে পারবেন না, সেই লঙ্ঘনের জন্য আপনি শোকজ কেন দেন? হ্যাঁ, এই আইওয়াসটা কেন করেন? আমার এক কলিগ ছিল, তো তার বিরুদ্ধে শোকজ করছে তার অথরিটি। তো সে বলছিল যে শোকজ ইওর প্রিভিলেজ অ্যান্ড টু ইগনোর ইট ইজ মাই রাইট। আপনি শোকজ করছেন, এটা আপনার প্রিভিলেজ, এটা আপনার সুবিধা সুযোগ, আর এটাকে ইগনোর করা হচ্ছে আমার অধিকার। আমি এটাকে ইগনোর করতেছি, জান। তা সার্জিস তো ইগনোর করছে নিশ্চয়ই, তাহলে তো আমি ফলো আপ দেখতাম। তো এই যে কাণ্ডগুলো হচ্ছে, কত কিছু আরপিও কতবার ভঙ্গ হয়েছে আপনি দেখেন। রিটার্নিং অফিসারের রুমে গিয়ে মব পর্যন্ত করা হয়েছে, কোনো অ্যাকশন হয়েছে? হ্যাঁ, না, আমরা এখনো সেই খবর পাইনি, পাবেন না। বাংলাদেশে আপনি শোকজের ফলো আপ হিসেবে কখনোই শাস্তি দেখবেন না, আর তদন্ত কমিশনের রিপোর্ট কখনোই আপনি পাবেন না। মানে সেটা যদি মানে কি বলে যে সরকারের বিরুদ্ধে যায়, এগুলি দিস হ্যাভ বিকাম ট্রেডিশনস, এগুলি আমাদের ঐতিহ্য হয়ে গেছে। দিস আর পার্ট অফ আওয়ার হিস্ট্রি, দিস আর ট্রেডিশন অফ আওয়ার হিস্ট্রি। কিন্তু এই জবাবদিহিতা যদি না থাকে তাহলে মানে আগামীর বাংলাদেশ আসলে কোথায় যাবে? যে এই যে শোকজ করার পরেও জবাব দিচ্ছে না, অথবা তদন্ত প্রতিবেদনের কোনো ফল আমরা দেখছি না। আমি তো বলি বাংলাদেশের জবাবদিহিতা পরে বাংলাদেশে কমপ্লেন করার জায়গা নাই। আমি একবার একটা বই কুরিয়ার করছিলাম, তো আমার পিওন এসে আমার রসিদটা দিচ্ছে, তারপরে আমি এটা কেন দিচ্ছ, ফেলে দাও, সাইডে রাখবে তো, যদি না পড়ে না পৌঁছায়। আমি বললাম দেখো, এটা যদি না পৌঁছায় তাহলে এটা আমার ভাগ্য, আর না পৌঁছালে এই স্লিপ দিয়ে আমি কিছু করতে পারবো না, আমি কোথাও কমপ্লেন করতে পারবো না। আর যদি কমপ্লেন করিও এইটা মানে আমি এটার কোনো প্রতিকার পাবো না। বাংলাদেশে কমপ্লেন করার কোনো জায়গা নাই। কোথায় কমপ্লেন করবেন আপনি? হ্যাঁ, যে যার মতো ক্ষমতাসীনরা যে যার মতো করে আছে, আপনি নালিশ করতে যান, আপনাকে দূর দূর করে তাড়ায় দিবে। হ্যাঁ, থানায় যান, ওয়েস্টে কি আছে, কেউ থানায় ঢুকলে যে ইনচার্জে থাকে সে দাঁড়ায় গিয়ে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। আর আমাদের এখানে থানায় যান, ওসি সাহেব প্রথমে বলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে কেন ঢুকছেন? হ্যাঁ, তো এইটা দেশ। এবং এইসব কথা বলে কি হতাশাবাদী, হ্যাঁ, যে মানে কি ভালো চায় না দেশের ইত্যাদি, চোখে মুখে দই, তারপরে বলে কই দেখতেছি সারা দেশ কি অবস্থায় আছে। হ্যাঁ, কেন বলবো না? কে তার দায়িত্ব পালন করতেছে? হ্যাঁ, জোর জবরদস্তিমূলক দেশ হয়ে গেছে এটা। যার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা ততটুকু প্রয়োগ করতেছে। গতকালকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কিন্তু বলেছেন সম্ভবত এটাই তার শেষ সংবাদ সম্মেলন, এবং ভুলভ্রান্তি হলে তিনি ক্ষমা চেয়েছেন। মানে ভুলভ্রান্তি হলে ভুলের পাহাড়ের উপরে দাঁড়ায় উনি যদি বলেন যে ক্ষমা করে দিন,
কয়টা ক্ষমা করবো? 2-1টা করা যায়। মানে তাদের বিরুদ্ধে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অনেক ভুল উনি ভ্রান্তি। বলতেছেন যে এটা 90% কি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করছে এই সরকার। বুঝেন এবার পুরাটাই ভুলের উপর আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা না নাগরিক হিসেবে, মানে অন্তর্বর্তী সরকার আপনার আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে কিনা একটু আচ্ছা, জানতে আমি চাই। আমি আমি কি কি বলে যে টিপিক্যাল স্যাম্পল? আমি কি আমাকে দিয়ে কি পুরো দেশ বুঝবেন? এই যে আমি তো বলি যে কথা বলতে পারতেছে, এটা এই প্রিভিলেজ সরকার আমাকে দিছে। হ্যাঁ, এটার সুবিধাভোগী আমি। আমাকে তো অ্যারেস্ট করে নিতে পারতো, কিছু করার ছিল না আমাকে। তো আমার মতো তো সবাই না, তাই না? সবাইকে আমার মতো, বিশেষ করে যারা আওয়ামী লীগের যারা আছে, ধরেন যে নিরীহ আওয়ামী লীগের আছে, হ্যাঁ, ইত্যাদি, তারা কি সরকারের কাছ থেকে মানে প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে? পাচ্ছে না তো। ক্রিমিনাল তো কথা বাদ, ক্রিমিনাল তো বিচার হবে। এই যে সাধারণ নাগরিক যারা আছে আওয়ামী লীগের, তারা তো প্রপার ট্রিটমেন্ট পাচ্ছে না, তাই না? তারপর ধরেন যে কী বলবো, জেলে লোক মারা যাচ্ছে, তারপরে মৃত সন্তানের স্ত্রীর জানাজার জন্য প্যারোল পাচ্ছে না, তারপরে কি বলে যে কত কিছুই না ঘটতেছে এই দেশে। হ্যাঁ, তো এগুলি বলে লাভ নাই। এটা আমরা আসলে উই আর ডেস্টাইন্ড টু সাচ এ সিচুয়েশন। এটা আমাদের নিয়তি ছিল। হ্যাঁ, এটা আমাদের নিয়তি ছিল। এই জি, আমি আপনার কাছে আরো একবার আসবো, একটু সুযোগ দিতে চাই মনিয়াপা আপনাকে। একটু জানতে চাই আপনার কাছে যে ভোট কেনা বেচাকে, মানে ভোটকে পণ্য বানানো, মানে বানাচ্ছে এমন অভিযোগ কিন্তু বেশ কিছুদিন ধরে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসছে। আমরা গতকালকে দেখছি যে জামায়াতে দাঁড়িপাল্লার প্রচারণার সময় একজন সমর্থক বা একজন নেতা, যেটাই বলেন না কেন, তিনি একজন হকারকে 1000 টাকার নোট গুজে দিয়েছেন। এটা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে। মানে এই কালো টাকার প্রভাব কি ফেলতে যাচ্ছে কিনা নির্বাচনে? দেখেন, আমি প্রথমেই বলি, ইসি যদি একচোখা না হতো আজকে কিন্তু ওই ব্যক্তিটার জেলে থাকার কথা। এই কয়েকদিনে ওই ব্যক্তিটা পরিচিত হয়েছে তার বিতর্কের জন্য, একটা কুতর্ক আর একটা সুতর্ক। তার কুয়ের জন্য সে পরিচিত হয়েছে। সেই মানুষটা এত বড় কুতর্ক থেকে করে ফেললো একটা, সে বুঝালো যে কি কি করা যায়। তো তারপরে তাকে মিনিমাম, তার তো এখন জেল হাজতে থাকার কথা, সে নাই। তো আমরা এর আগেও কমপ্লেইন করেছি ইসিকে যে একটা দলের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে ফোন নাম্বার, বিকাশ নাম্বার এবং এনআইডি নাম্বার নিচ্ছে। এবং তখন তারা বললো, তারা হঠাৎ করে আবার নাটক করা শুরু করলো, আমাদেরকে মেরেছে এই করেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বিএনপির অনেক রকম আপনি বদনাম করতে পারেন, আমিও পারি, বাট বিএনপির পুরুষরা নারীদের এরকম করেছে, কোনো নারীকে পিটিয়েছে। আমরা যারা রাজনীতি বহু বছর, আমার বিএনপিতে বাস, এরকম অবমাননাকর জায়গায় বিএনপি কখনোই নেই। হ্যাঁ, 999 যদি কল করার ভয় দেখায়, আমি অস্বীকার করি না। ধর্ষণের মতো ঘটনা কিন্তু বিএনপি নেতাকর্মীদের দ্বারা অনেক জায়গা হয়েছে, তাদের অভিযোগ আর কি। শোনেন, এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা। তাদেরও তো যেখানে যেখানে পরকীয়ায় ধরা পড়ছে, তাদের ধরা পড়ছে সমস্ত বাংলাদেশে। আমরা কিন্তু এগুলা নিয়ে কথা বলছি না, এগুলা ব্যক্তিগত ব্যাপার, এবং ব্যক্তিগতভাবে এটার শাস্তির আওতায় আনা হোক, এটা আমরা চেয়েছি। বাট এই যে জায়গাটা, যেটা আমি বলছিলাম, নারীদেরকে লেলিয়ে দিয়েছে, অথচ নারীদেরকে মূল্যায়ন করে না। কর্মজীবী নারীকে পতিতার সঙ্গে তুলনা করে, আবার সেই নারীকে সারাদিন কাজে ব্যবহার করে। কি কাজে? ইললিগাল কাজে ব্যবহার করে, লিগাল কাজেও না। তা এই যে জিনিসগুলো, এগুলো কি ইসিকে বলার পরে ইসি কি সামলেছে? ইসি কোনো প্রতিকার করেছে? অথবা বিদেশে আপনার পোস্টাল ব্যালট যে বাড়িগুলোতে পাওয়া গেল, সবগুলাই কোনো একটা দলের। এবং ইসি নিজে যে কাজটা করলো, থানের শীর্ষে একটা কোণার মধ্যে ঢুকায় দিল পোস্টাল ব্যালটের। এগুলা থেকে শুরু করে কোনোটাই তো আমরা প্রতিকার পাইনি, দেখি না ইসি নিরপেক্ষতা। তো 12 তারিখে কতটা নিরপেক্ষতা দেখবো আমি জানি না। আমাদের নেতারা একটা নির্বাচন চাওয়ার জন্য সবকিছু মুখ বুজে সহ্য করছে। কিন্তু আপনাদের অপোজিশন দলগুলো তো বলছে যে ইসি আপনাদের দিকে ঝুঁকে পড়েছে। আমি তো আপনাকে প্রমাণগুলো দিলাম, আপনি নিজেই এখন বিশ্লেষণ করেন। ওগুলো হলো ছোট ছোট, কখন বলেছে তা জানেন? ইশরাক যখন রায় পেল, একটা মানুষ যখন আদালত কর্তৃক রায় পায়, সর্বোচ্চ আদালত কর্তৃক, তারপরে ইসির বাধ্যতামূলক তাকে গ্যাজেট বানাতে হয়। ইসির এখানে কিছু করার নাই, 3 দিনের মধ্যে গ্যাজেট বানাতে বাধ্য সে।
সে গ্যাজেট বানাইছে, এরপরে থেকেই তাকে বলা হচ্ছিল যে সে কোনো একটা দলের লোক, যেহেতু সে ইলিগ্যাল কাজটা করে নাই। ওইটা ছিল মানে আইওয়াস। আর আমি যেগুলো বললাম এগুলো হলো সত্যিকার ঘটনা। কিন্তু গতকালকে আমরা দেখেছি যে একটি সমাবেশে নাহিদ ইসলাম তিনি বলেছেন যে নির্বাচন কমিশন যদি একটি দলের হয়ে কাজ করেন তাহলে 5 আগস্টের আগে যে নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল একই পরিণতি, তার চেয়ে ভয়াবহ পরিণতি হবে এই বর্তমান ইসির, এমন কিন্তু অভিযোগ করছে। তাহলে আপনারা বলছেন আপনাদের পক্ষে নেই, তারা বলছে তাদের পক্ষে নেই, ইসি তাহলে কার পক্ষে হয়ে কাজ করছে? শোনেন, রেভলিউশন আগে পড়তাম, বইতে লেখা ছিল রেভলিউশন হয় 5 বছর 10 বছর, মিনিমাম 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে। এরা প্রতিদিন রেভলিউশন করছে, প্রতিদিন থ্রেট দিচ্ছে। একটা থ্রেট কি প্রতিদিন চলে ভাই? যে থ্রেটে আপনার 5ই আগস্টের পরে 2 দিন 3 দিন হয়েছে সরকারবিহীন দেশ, সেটা আপনি এখন করবেন, অথচ এখন আপনি এটার নাম রেখেছে আবার মব। এই মবের কোনো বিচার হবে না। এটা হলো স্পেশাল একটা জিনিস যে ওরা করলে ওটার কোনো বিচার আচার নাই। এই কথাটা বলার জন্য তো এই মুহূর্তে ইসি হলো সম্পূর্ণ ক্ষমতার অধিকারী রাষ্ট্রের এই 3 মাস, আগামী 12 তারিখ 14 তারিখ 15 তারিখ পর্যন্ত। সেইখানে একটা দলের কর্ণধার হোক সে ছোট দল, সে এইভাবে বলল, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই, কোনো শোকজ নাই, কিচ্ছু নেই। তো কিসের শোকজ করে? এটা কি নির্বাচন লঙ্ঘনের, বিধি লঙ্ঘনের কাজ করে নাই তারা? Ama, authentic Brazilian coffee. তা তো এইভাবে বলতে পারে না একটা মানুষকে চরম পর্যায়ে থ্রেট দেওয়া। যখন 5ই আগস্টের পরে বাইতুল মুকাররমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি পর্যন্ত, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার পর্যন্ত তারা সবাই পালিয়েছে। সেই সময়টাকে যদি আপনি মনে করে যদি তাকে বলেন ডেইলি আপনি থ্রেটের কথা বলেন, ডেইলি রেভুলেশনের কথা বলেন, ডেইলি বিপ্লবের কথা বলেন, তাহলে কি বিপ্লবকে চরমভাবে অপমান হেনস্থা করা হয় না? আপনি বিচারের কথা বলতে পারেন যে কেউই বিচারের ঊর্ধ্বে না, আমরা ইসি যদি অন্যায় করে আমরা ইসির বিচার চাই, ইসির পদত্যাগ চাই, ইসির শাস্তি চাই। আমি 3টা কথা বলতে পারি, কিন্তু আমি প্রত্যেক দিন রেভুলেশনের থ্রেট দিতে পারি না। জি, আসবো আপনার কাছে। মাহবুব কামাল ভাই, কিছু হলেই 5 আগস্টের হুমকি দেওয়া হচ্ছে কেন? মানে কিছু হলেই 5 আগস্টকে সামনে নিয়ে আসা হচ্ছে কেন আসলে? তা এগুলি আর সেল করা যায় না, এটা এখন আর সেলেবল আইটেম না। ছিল 5 আগস্ট বিক্রি করা অনেকদিন পর্যন্ত করা হয়েছে। এখন আর এগুলি বিক্রিযোগ্য পণ্য না। হ্যাঁ, এগুলি বললে মুখে বললেই তো আর হবে না। এখন ওই যে রায় রাজুতে বললে কয়জন লোক আসে? এক সময় তো হাজার হাজার লোক আসতো, তাই না? তা আমি শেষ করে ফেলি। দেখেন, এই নির্বাচনটা না, এটা তো একটা প্যাকেজ না, এটা একটা প্যাকেজ। কিন্তু এই যে প্যাকেজটা কীরকম দেখেন, খালি ওই নির্বাচনের দিন ভোট দিয়ে আসলাম মানে এবং গেম খতম হয়ে গেল, ব্যাপারটা কিন্তু তা না। প্যাকেজটা কীরকম, যে নির্বিঘ্নে আমরা ভোট দিব। 2 নম্বর হলো ভোট গণনা হবে ঠিকঠাক মতো। 3 নম্বর হলো রেজাল্ট হবে ঠিকঠাক মতো। 4 নম্বর হলে রেজাল্টের পরে শপথ হবে ঠিকঠাক মতো। 5 নম্বর হচ্ছে আপনার পাওয়ার ট্রান্সফার হয়ে যাবে যারা ইলেক্টেড হয়েছে। এই হোল থিং যদি ট্রান্সপারেন্টলি হয় তাইলে এটা একটা সফল নির্বাচন। আদারওয়াইজ যে কোনো একটা আইটেম যদি এখান থেকে মানে এটার যদি স্খলন হয় তাহলে কিন্তু এটার হইল না। হ্যাঁ, তো এই প্যাকেজটা যখন আমরা ফুলফিলড হবে দেখবো আমরা, তখন বলবো যে হ্যাঁ নির্বাচন সফল হয়েছে। আপনি তো কলিকে আপনি ফুল বলতে পারেন না, পারেন? যে কোনো সময় তো এই কলি কেউ ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু কলি তো একসময় ফুল হতে পারে যদি বেঁচে থাকে, যদি তাকে যদি কেউ ছিঁড়ে না ফেলে, যদি বেঁচে থাকে। তারপরে ধরেন যে আরেকটা উদাহরণ দিই, এটা তো টিকলো না আপনার কাছে। আরেকটা দেখেন, ব্যাঙাচিকে আপনি কি পূর্ণাঙ্গ ব্যাঙ বলবেন? ব্যাঙাচির ফুলকা খসবে, লেজ খসবে, করে 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 সে পূর্ণাঙ্গ ব্যাঙ হবে। এখন তো আমরা ব্যাঙাচি পর্যায়ে আছি, মানে নির্বাচনটা ব্যাঙাচি পর্যায়ে আছে, তাই না? এইটা পূর্ণাঙ্গ রূপ পাবে কখন? যখন ইলেকটেড বডির কাছে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যারা ইলেকটেড হবে তাদের কাছে ক্ষমতা যাবে, তাইলে একটা কোর্স কমপ্লিট হলো। এখন আমরা যে কথাগুলি বলতেছি না, শুধু নির্বাচনে ম্যানিপুলেশন হবে কি না, এই হবে কি না, সেই হবে না, ওইগুলি কিন্তু বলতেছি না। পাওয়ার ট্রান্সফার হবে কি না। হ্যাঁ, একটা প্রশ্ন যোগ করি আপনার কাছে। এই সরকারের তো একটি কথা ছিল যে তিনি দুর্নীতিকে কমিয়ে নিয়ে আসবেন, কিন্তু টিআইবির আজকে একটি প্রতিবেদন আমরা দেখেছি, সেটাই শেখ হাসিনার আমলে যে সূচক ছিল তার চাইতে আরো এক ধাপ এগিয়েছে। এখন মানে শেখ হাসিনার আমলে 13 ছিল, এখন 14তে হয়েছে। তাহলে এই সরকারের আসলে এটা কি চরম ব্যর্থতা হিসেবে আপনি দেখবেন? শুনেন, আমাকে বলতে হবে না,
যেমন ধর দেবপ্রিয় না, দেবপ্রিয় তো এই সরকারের প্রথম দিকে তো খুব ঘনিষ্ঠ ছিল না, এই যে শ্বেতপত্রদের উপর দিচ্ছে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিচ্ছে সরকারকে, এরকম ঘনিষ্ঠ ছিল। সেই দেবপ্রিয় বলতেছে যে সরকারের দম ফুরে আসছে, কিছুই করতে পারে না ইত্যাদি। আমাকে তো বলার দরকার নেই। আশিক চৌধুরী দেখেন কি মানে মর্মান্তিক এ সমস্ত মানে কথা বলতেছে যে আমাদের পোর্টের র্যাঙ্কিং নিচে, সুতরাং এখন বিনিয়োগ আসবে না। তাই ওই ইনভেস্টমেন্ট সামিটটা কেন করছিলা এত টাকা খরচ করে? ওই টাকাটা দিয়েও তো একটা কলকারখানা হইতো, কারখানা হইতে পারতো। ঋণ তো শুধু হইতো কিছুটা। এগুলি শুনেন, আমি বলি কি শুধু মানে হ্যাঁ এই আমলে মেগা দুর্নীতি হচ্ছে, আমি যেটা বলি এই আমলে মেগা দুর্নীতি হবে কিভাবে? আমি একটু কারেকশন দিচ্ছি যে শেখ হাসিনার আমলে ছিল 14, এখন হচ্ছে 13। তো এটা আসলে মানে তিনি কেন কমাতে পারছেন না আসলে দুর্নীতিটাকে? এবং তিনি এটাও বলেছেন, একটু আপনাকে যোগ করি যে তিনি এটাও বলেছেন যে তার আমলে যে উপদেষ্টারা রয়েছেন তাদের যদি দুর্নীতি থাকে তাহলে তিনি সেটি প্রকাশ করবেন। তিনি কিন্তু এখনো প্রকাশ করছেন না, তার আর মাত্র অল্প সময় আছে। কোন কথাটা রাখছেন চিফ অ্যাডভাইজার? কোন কথাটা রাখছেন আপনি বলেন? বলা হয় নাই যে এয়ারপোর্টে কি মোবাইল থাকবে ফ্রি, কি ওটা ওয়াইফাই থাকবে ফ্রি, লাগেজে এইটা সেটা, এয়ারপোর্টকে একটা বিরাট মানে হিথ্রোর চাইতে বড় বানায় ফেলবেন উনি। কই হয়েছে? আমি তো কিছুদিন আগে তো মানে ইউরোপ থেকে ঘুরে আসলাম 4-5 মাস আগে। কই উনি তো বলছিলেন প্রথম দিকে সেই তো লাগেজ টানাটানি, সেই তো মানে ইয়ে কি বলে আমার লাগে হয়রানি হচ্ছে না। কোন কথাটা উনি রাখছেন? 2-3 দিন আগে দেখলাম একজন প্রবাসী গড়াগড়ি করে চিৎকার করছে, তার সবকিছু দেখেন এই সরকার কি করছে জানেন? 3টা জিনিস ভাঙা, এটা মহা অপরাধ, মহাপাপ। একটা হচ্ছে প্রতিশ্রুতি, 2 নম্বর হচ্ছে বিশ্বাস, 3 নম্বর হচ্ছে মানুষের হৃদয়। 3টাই ভেঙে ফেলছে এই সরকার। আমাদের বিশ্বাস ভাঙছে, প্রতিশ্রুতি ভাঙছে, আমাদের হৃদয় ভাঙছে। এটা একটা টেরিবলি ফেইল সরকার একটা। হ্যাঁ, মানে শেষ সময় এসে মানে বাগাড়ম্বর যায় না। হ্যাঁ, শেষ সময় এসে প্রেস সেক্রেটারি বলতেছে যে 90% নাকি ইয়ে বাগাড়ম্বর যাচ্ছে না আর কি। হ্যাঁ, দেশটা কোথায় নিয়ে চলে গেছে, এখনো বাগাড়ম্বর। ভাই তাড়াতাড়ি বিদায় হন ভাই। কিন্তু তড়িঘড়ি করে কেন এত বড় বড় চুক্তিও তো তারা করছে? দেখেন না চুক্তি হয়েছে কি, এবং চুক্তি কি হচ্ছে, এনডিএ হচ্ছে, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হচ্ছে, এটা প্রকাশও করা যাবে না। আজকে পত্রিকায় দেখলাম যে শুল্ক আপনার 19% না কত %, বাকি কি হয়েছে এগুলি নাই, পত্রিকায় নাই। নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে। হ্যাঁ, মানে হয়েছে কি আমি বলি, এই সরকার তো ব্যর্থ হয়েছে, এখন পরবর্তী সরকারও, ইলেকটেড সরকারও যাতে ব্যর্থ হয় এই কায়দাগুলি করে যাচ্ছে। এর জন্য কি পে স্কেলের এই কায়দাগুলি করে যাচ্ছেন যাতে মানুষ বলতে পারে ও আচ্ছা, তো গত সরকার ব্যর্থ হয়েছে তো কি হয়েছে, এই সরকারও তো ব্যর্থ। হ্যাঁ, একটা কম্প্যারিজন যেন করতে পারে আর কি, এমন চাপে রাখার জন্য এমন কিছু করে যাচ্ছে যে ইলেকটেড গভর্নমেন্টও যাতে মানে রুল করতে না পারে। হ্যাঁ, ফলে যে একটু আসি মনিয়াপা আপনার কাছে, ভোটের ফলাফল আসলে মানবে তো দলগুলো? যদি এখন যেহেতু পাল্টা অভিযোগ চলছে, এর মধ্য দিয়ে যেহেতু ভোট হচ্ছে, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, যদি আজকের দিনের মতো যে যেমন আমরা কথা বলছি এরকম যদি ভোটটা হয় তাহলে সবাই মানবে। যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে অন্তত পক্ষে বিএনপির মানার কথা না, বিএনপি মানবে না। কারণ ইতিমধ্যেই অনেক দেশ, আশেপাশের দেশ থেকে বলছে যে কোনো একটা দল যদি পাশ করে তাহলে বুঝতে হবে যে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা আমাদের কথা না, তো ইঞ্জিনিয়ারিংয়ের উপর ডিপেন্ড করবে যে কি হবে। মানে ইঞ্জিনিয়ারিং আসলে আপনারা কিভাবে বলবেন, হেরে গেলে? না হেরে গেলে কেন, সকাল থেকেই বোঝা যাবে আপনার কতটা ইঞ্জিনিয়ারিংয়ের ভেতর আছেন, আপনার ভোটটা ঠিকমতো হচ্ছে কি না। আপনার জনগণ এসে ভোট কেউ এসে বলতে যেন না পারে যে আমার ভোটটা তো হয়ে গেছে, আমি তো ভোটটা দিতে পারলাম না, এই জিনিসগুলা। অথবা সেটাই আমি বলছি, পুনরুক্তি যদি না হয় তো এই যে 10টা চুরি করলে একটা তো সাধুর কাছে ধরা পড়বেই। তো এই টাইপের যদি না বলে, যদি আমরা দেখি যে প্রশাসন বিশেষভাবে ভোট দিতে গেলেই কিন্তু আমরা প্রশাসনের চোখের দিকে তাকালেই বুঝবো যে প্রশাসন কোন পক্ষে কাজ করছে, বিশেষভাবে কথা না বললে। তারপরে যদি আমরা দেখি যে আপনার ব্যালট বাক্স ছিনতাই হয় নাই, আমরা যদি দেখি যে আপনার পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সঠিকভাবে তাদের কাজগুলো করছে, দেন আমরা মনে করতে পারি আইদার নট।
ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। মাহবুব কামাল ভাই, একটু জানতে চাই আপনার কাছে, শেষ প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে এই নির্বাচন আসলে যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কোন দলের জন্য, আমি স্পেসিফিকলি বলি জামাত, বিএনপি এবং এনসিপি, কোন দলের জন্য আসলে নির্বাচনটা কঠিন হয়ে যাচ্ছে? আপনার বিশ্লেষণ কি বলে? না, আমার তো মনে হয় যে তিন দলের মধ্যে মানে ফাইট করাটা বিএনপির জন্য টাফ হয়ে যাচ্ছে, মানে কঠিন হয়ে যাচ্ছে বিএনপির জন্য। কারণ এটা তো ঠিক, এনসিপি ইজ এ ব্লেসড, গভর্নমেন্ট ব্লেসড পার্টি। এটা তো ট্রিফেরবাজের কথাই তো উনি তো বলেই দিছেন। তো সরকারি আশীর্বাদ পুষ্ট দল এনসিপি, ফলে মানে এনসিপির কষ্টটা কম। আর এখন আসেন জামাত এবং বিএনপি, এখানে একটু বিতর্ক আছে অবশ্য। কেউ কেউ বলেন যে প্রশাসনে জামাতের লোক বেশি, কেউ কেউ বলেন বিএনপির লোক বেশি। হ্যাঁ, তো তবে এটা ঠিক যে বিএনপির জন্য মানে ফাইট আউট করা, এই বিজয় নিয়ে আসাটা ইট ইজ হার্ডার, এটা বেশি কষ্টকর, অনেক কঠিন হবে আর কি। যে শেষ প্রশ্ন একটু আপনার কাছে রাখতে চাই, একটু ছোট করে জানতে চাই যে নারীরা আসলে, আপনি তো একজন নারী, নারীরা আসলে কোন দলের কাছে নিরাপদ, কি বলবেন আপনি? নারী আসলে নিচের কথা বলতে হয় না, নারী বাংলাদেশের সিস্টেমে যারা ক্ষমতায় আসতে পারে বিএনপির কাছেই নিরাপদ, বিএনপির বিকল্প হতে পারে না। কারণ নারীদেরকে নিয়ে যে ধরনের কথা, অপকথাগুলো চলছে বাজারে, আপনিও জানেন যে তারা ক্ষমতায় আসলে নারীদের কি হতে পারে, কোথায় যেতে পারে তাদের অবস্থান। তারা নারীকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করেছে, ফুল ঘরের মধ্যে সাজায় রাখবে, ফুল বাইরে কাজ করতে পারবে না, কিছু করতে পারবে না। এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে নারী যদি পুরুষের পাশাপাশি কাজ না করে, তার সংসারটা কিভাবে চলবে, তার ফ্যামিলিটা কিভাবে চলবে? একজন নারী শুধু তার নিজের ব্যক্তি ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাই দেখে না, তার বাবা মাকেও তার দেখতে হয়, তার শ্বশুর শাশুড়িকেও দেখতে হয়। আমি বলি, ওনাকে সাপ্লিমেন্ট করি। দেখেন, আমাদের যে ইকোনমি যে তিনটা বিষয়ের উপরে দাঁড়ায় আছে, অর্থনীতিটা, তার একটা হচ্ছে কৃষি, কৃষিতে নারীর পার্টিসিপেশন বেশি, গৃহস্থালী কৃষি যেটা। গার্মেন্টস, নারীর পার্টিসিপেশন 90% বেশি। রেমিটেন্সে পুরুষের চেয়ে কম, বাট উপস্থিতি আছে, সিগনিফিকেন্টলি আছে। তাইলে কৃষিতে নারীর ভূমিকা, গার্মেন্টস শিল্পে বা অন্যান্য শিল্পে নারীর ভূমিকা, সে তো পুরুষের চেয়ে বেশি। আপনি ধান করছে, ওই ধান মানে সিদ্ধ না করলে, না শুকাইলে ওটা তো চাল হবে না। ওটা আপনি বাদই দেন, ধান কাটতেও নারী যায় না, নারী ধান রোপণ করতেও নারী যায় না, নারী ক্ষেত খামারের কাজ। নারীদেরকে আপনি উৎপাদন প্রক্রিয়ার বাইরে রাখবেন, ঘরে মানে শোকেসে রাখবেন আপনি? জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।